এই স্টুপিড, সোজা হয়ে দাঁড়ান। আমার শরীরের সাথে চিপকে দাঁড়াবেন না। সরি ম্যাম, বাসে আর জায়গা নেই, তাই একটু চিপকে দাঁড়াতে হচ্ছে। হোয়াট? বাসে জায়গা নেই বলে আমার শরীরের উপর এসে পড়বেন? ম্যাম, আমি আপনার উপর এসে পড়ছি না। পাবলিক ট্রান্সপোর্টে এসে প্রাইভেট কার মনে করবেন না। যত সব। যত সব মানে? এই মিস্টার, আপনি কাকে যত সব বলছেন? আমাকে আপনি যত সব বলার সাহস পেলেন কোথা থেকে? দেখুন মিস, আপনি সেই তখন থেকে আমার সাথে লেগে আছেন। দয়া করে একটু থামুন। আমি এমনিতেই নতুন বসের চিন্তায় পাগল হয়ে আছি, আর আপনি কিনা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আজ আমার কপাল খারাপ যে পাবলিক বাসে যেতে হচ্ছে, তাই তো এমন সব রাস্তায় ছোট লোকদের সাথে কথাও বলতে হচ্ছে। পাবলিক বাসে যাত্রা করতে গিয়ে এমন করে কখনো কারো সাথে ঝামেলা হয়নি শুভর। পাবলিক বাস সম্পর্কে জানে না এমন লোক কোথাও খুঁজে পাওয়া যাবে না। পাবলিক বাসে প্রচন্ড লোকের গাদাগাদি থাকে, সেখানে কারো সাথে যদি কারো ধাক্কা লাগে তখন তর্ক করা আর না করা একই বিষয়। পরিস্থিতিটাই এমন। শুভ রোজকার মতো অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছে। বাসে শুভর পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। ম্যাম যদিও সুন্দরী, তবে তার ব্যবহার প্রচন্ড রকম খারাপ, কারণ উনি নিজেই গায়ে পড়ে ঝগড়া করতে চলে এসেছে। শুভ বারবার করে তাকে বোঝানোর চেষ্টা করার পরেও ম্যামের ভাবনার কোনো পরিবর্তন হয়নি। শুভ নিজের গন্তব্যে চলে আসতেই বাস থেকে নেমে পড়ে অফিসের দিকে দৌড়ে ছুট লাগালো। আজ এমনিতেই শুভর লিড করে ফেলেছে, তারপর যদি এখন আস্তে আস্তে যায় তবে আরো লেট হয়ে যাবে। শুভ অফিসে প্রবেশ করতে নিজের ডেস্কে গিয়ে বসে হাঁপাতে লাগলো। শুভকে এমন করে হাঁপাতে দেখে শুভর পাশে বসে থাকা শুভর কলিগ মিস বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে মিষ্টি হাসি রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে বলে উঠল, বাহ, আজ এত দ্রুত অফিসে এসেছেন দেখছি, ব্যাপার কি? আর বলবেন না, সকাল সকাল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কি আর বলবো। সারা দিনটাই মনে হচ্ছে খারাপ যাবে। বলেন কি? আপনি সব কুসংস্কারে বিশ্বাস করেন নাকি? মোটেও না, তবে মাঝে মধ্যে যখন কুসংস্কার সত্যি হয় আমার জন্য, তখন তো বিশ্বাস করতেই হবে, তাই না? বুঝতে পেরেছি। যাই হোক, এই নিন একটু পানি পান করুন, একদম তো হাঁপিয়ে গেছেন। জি প্লিজ। শুভ বৃষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। বৃষ্টি শুভর পানি পান করার দৃশ্যটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। শুভর দিকে না তাকিয়েও যে কোনো উপায় নেই। হাইট 6 ফুট, দেখতে সুদর্শন, সারা শরীরে 1 ফুটাও মেদ নেই। দেখতে যেমন হ্যান্ডসাম, ঠিক তার চলাফেরাও জেন্টলম্যানের মতো। এক কথায় হিরো। এমন সুদর্শন পুরুষকে চোখ দিয়ে গিলে না খেয়ে কি কোনো নারী থাকতে পারে? বৃষ্টির ক্ষেত্রেও ঠিক তাই। শুভর পানি পান করা শেষ হতেই শুভ বৃষ্টির চোখের দিকে দৃষ্টিপাত করল। বৃষ্টিকে নিজের থেকে এক খেয়ালে তাকিয়ে থাকতে দেখে শুভর গোলাপি রঙের ঠোঁট জোড়া আপনা আপনি খানিক প্রসারিত হয়ে গিয়ে মুচকি হাসির উদয় হলো শুভর ঠোঁটের মাঝে। শুভ বৃষ্টিকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো? আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছেন মিস বৃষ্টি? তেমন কিছু না, শুধুমাত্র আপনাকেই দেখছি আর ভাবছি। ও মা, আমাকে দেখছেন আর কি ভাবছেন? তাছাড়া আমাকে নিয়ে ভাবার মতো কিছু কি আছে? আছে তো, অনেক কিছু ভাববার আছে। তাছাড়া ভাবতে কি টাকা লাগে নাকি? যে কাউকে নিয়ে ভাবা যাবে না। আপনি না সত্যি প্রচন্ড রকম রসিক। শুভ বৃষ্টির সাথে সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই শুভর ডেস্কের সামনে পিয়ন চাচা চলে আসলো। এই অফিসের পিয়ন একজন সিনিয়র লোক, তাই শুভ তাকে চাচা বলে ডাকে। চাচা শুভ ডেস্কের সামনে চলে আসতেই শুভ চাচাকে উদ্দেশ্য করে বলল, জি চাচা বলুন। শুভ বাবা, নতুন এমডি ম্যাম আপনাকে ডাকছেন, বলেছে অফিসিয়াল ফাইল নিয়ে এখনই তার চেম্বারে যেতে। ও চাচা, আচ্ছা এই কথাটা উনি কখন বলেছেন? এখনই বলেছে বাবা। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। শুভ নিজের টেবিলের ওপর থেকে ফাইলগুলো নিজের হাতে নিয়ে ডেস্ক থেকে বেরিয়ে চলে যায় ম্যামের কেবিনে। শুভ এমডির কেবিনে দাঁড়িয়ে অনুমতি চাইতেই এমডির কেবিনের ভেতরে শুভ চোখ পড়ল। শুভ বসের চেয়ারে তাকাতেই পুরো শকড হয়ে গেল। এমন দৃশ্য দেখার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না।
শুভ বোকার মতো ঠাই দাঁড়িয়ে থাকতে অফিসার এমডি ফাইলের উপর আটকে থাকা চোখচোরা ফাইলের দিক থেকে সরিয়ে নিয়ে দরজার দিকে শুভর উপর নিয়ে আটকালো। শুভকে নিচের কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীলার বেশ অদ্ভুত লাগলো। নীলা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই অফিসে আপনি আপনি সেই বাসের বেয়াদব লোকটা না, আমার গায়ের উপর চিপকে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করেছেন? নীলার কৌতূহলী কণ্ঠে বলা কথাগুলো শোনার পর শুভর আর মনের মাঝে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হলো না। শুভ নির্দ্বিধায় বলতে পারে যে আজকে তার চাকরি এইখান থেকে গেল। শুভ হাতে হাত রেখে বসে আছে। কি বলবে বা কে দিয়ে শুরু করবে কিছুই সে বুঝতে পারছে না। শুভ বোকার মতো নীরব হয়ে ঠায় দাঁড়িয়ে আছে দেখে নীলা খানিক রেগে গিয়ে গলা ছেড়ে শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, এই মিস্টার, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, আমার কথা কি কানে যায় না নাকি বাক প্রতিবন্ধী? সরি ম্যাম, আমি ঠিক আছি। আসলে ম্যাম বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে তর্ক করিনি। আপনি আমাকে ভুল ভাবছেন, আমাকে ক্ষমা করে দিন ম্যাম। আমি যদি জানতাম ওটা আপনি, তবে বিশ্বাস করুন। আরে মিস্টার, থেমে যান। এত কথা কিভাবে বলেন? আমি জানি আপনি একটা নিচু চরিত্রের লোক, এখানে নিজেকে আর বর্ণনা করার কিছুই নেই। ম্যাম আমি সত্যি নির্দোষ। লোকাল বাসে ভিড় হবে এটা নতুন কিছু না। ও আসলে হয়েছে কি, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে বাসে চড়েছি। তাছাড়া লোকাল বাসে উঠে ভ্রমণ করার কোনো ইচ্ছে আমার নাই। জি ম্যাম আমি জানি। সরি ম্যাম, আমাকে ক্ষমা করবেন। শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামের ঝাড়ি খাচ্ছে আর বারবার করে ম্যামকে সরি বলছে। শুভর এইসব সরিতে নীলার মন গলছে না। নীলা শুভকে নানান ধরনের কথা শোনাচ্ছে। শুভর এখন মুখ বুঝে কথা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। নীলা অফিসের বস, বসের ঝাড়ি খেয়ে নীরব থাকতেই হবে, তা না হলে বস রেগে গিয়ে চাকরি খেয়ে ফেলবে। এই সময় শুভর এই চাকরিটা অনেক প্রয়োজন। শুভ নিচের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলা শুভকে থেমে যেতে দেখে নিজেও খানিক চুপ হয়ে গেল। শুভকে উদ্দেশ্য করে এবার একটু শান্ত গলায় বলল, নীলা এদিকে আসুন, ফাইলগুলো দেখি। নীলার আদেশ মতো শুভ নীলার সামনে এগিয়ে গিয়ে নিজের হাতে থাকা ফাইলগুলো নীলার টেবিলের ওপর রাখলো। নীলা একে একে শুভর সব ফাইল চেক করে নিল। শুভর কাজগুলো দেখে নীলার চোখে মুখে প্রশান্তির ছাপ দেখা গেল। নীলা মুচকি হেসে শুভকে উদ্দেশ্য করে বলল, বাহ, আপনার কাজগুলো তো চমৎকার, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাম। আমি ভেবেছিলাম আপনি মানুষটা যেমন, আপনার করা কাজগুলো ঠিক এমনই হবে, কিন্তু না, আমি দেখছি ভুল। জি ম্যাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি মিস, বলুন না। আমি বাসে আপনাকে অনেক কথা বলেছি, তখন তো আপনি প্রতিবাদ করেছেন, কিন্তু এখন কেন এমন করে চুপ হয়ে গেছেন? তখনকার মতো এখনো তো আপনার সাথে আমি রুড বিহেভ করেছি, তাই না? আসলে ম্যাম পরিস্থিতি, আমি চাইলে এখন আপনার সাথে তর্ক করতে পারি, কিন্তু আমি চাই না আমার চাকরিটা চলে যাক। কেন? চাকরির কি খুব দরকার আপনার? জি ম্যাম, আসলে আমার মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি কি সেটা আমি জানি, তাই চুপ করে আছি। অসাধারণ, আপনার কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছে। আপনি এখন আসতে পারেন, ধন্যবাদ। জি ম্যাম। শুভ নীলার সামনে থেকে নিজের ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে ফিরে এলো। শুভ নিজের ডেস্কে ফিরে আসতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে মিস্টার, এত সময় লাগলো যে? আরে তেমন কিছু না, কাজের বিষয়ে কথা বলেছে একটু, তাই লেট হয়েছে। ও, আমি আরো ভেবেছি কি না কি হলো এত সময় লাগছে। না, তেমন কোনো ব্যাপার না। ম্যাম আমাকে একটু বেশি পছন্দ করে। যাক ভালো। শুভ আর বৃষ্টির সাথে কথা বাড়ালো না। অফিস টাইমে কাজের থেকে বেশি কথা বললে চাকরি থাকবে না। শুভ নিজের কাজ মন দিয়ে করতে লাগলো। বৃষ্টি কাজের ফাঁকে ফাঁকে শুভর দিকে বারবার করে তাকাচ্ছে। শুভকে নিয়ে নিজের মনের মাঝে অদ্ভুত এক চিন্তা কাজ করতে থাকে তার। বৃষ্টি নিজেও জানে না যে তার মনের মাঝে এমন করার কারণ কি। তবে কি বৃষ্টি শুভকে ভালোবাসে? দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে যেতেই শুভ নিজের লাঞ্চ বক্স নিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। ক্যান্টিনে আসতেই শুভ দেখতে পেল বৃষ্টি একা বসে আছে। শুভ বৃষ্টির পাশের চেয়ারে গিয়ে বসতে নিতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে বলে, আমার পাশে বসতে তো সবাই পারি, কিন্তু কথা হচ্ছে আমার পাশে আছে
কেন বসতে হচ্ছে? কেন? আমি কি আপনার পাশে বসতে পারি না? বসতেই পারেন, কিন্তু গতকাল তো বসলেন না, আজ বসেছেন। ও মিস বৃষ্টি, আমি কোনো বিশেষ কারণে আপনার পাশে বসতে চাইছি না। আর আমি বসলে যদি আপনার সমস্যা হয় তবে আমি উঠছি। ধুইয়া, আপনি দেখি মজাও বোঝেন না। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখন আমি মজা করার মুডে নেই। ওকে ফাইন, চলুন শেয়ার করে খাবার খাই। সরি, আমার খাবারগুলো খুব একটা দামি নয়, আর স্বাদ বলতে তেমন হয়নি, কারণ আমার নিজের রান্না করতে হয়। সো আপনার খাবার আপনি খেলেই ভালো হবে। আপনি নিজে রান্না করেন? আন্টি রান্না করে না? আমার আম্মু তো সারা জীবন রান্না করেই গেছে, এখন উনি অসুস্থ, তাই আমি রান্না করছি। ও যাক, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিব। চলুন তো এখন শেয়ার করুন। বৃষ্টি নিজের হাতে শুভর টিফিন বের করে খাবারগুলো ভাগ করতে লাগলো। শুভ যদিও বৃষ্টিকে এমনটা করতে বারণ করছে, কিন্তু বৃষ্টি কি আর শুভর কথা শোনে? বৃষ্টি খানিক জোর করেই শুভর খাবারের ভাগ বসিয়েছে। শুভ বৃষ্টির এমন কাণ্ডগুলো দেখে মুচকে মুচকে হাসছে। ঠিক এমন সময় আচমকা শুভর পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। শুভ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল বসকে। নীলা হঠাৎ করে ক্যান্টিনে কেন, বিষয়টা বুঝতে পারল না শুভ। শুভ নীলাকে দেখিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নীলাকে বসতে দিল আর নীলাকে বলল, ম্যাম, আপনি এখানে হঠাৎ? কেন, ক্যান্টিনে কি আমাদের আসার নিয়ম নেই? আরে না, বসের কেবিনেই তো খাবার দেয়া হয়, তাই আপনাকে এই সময় এখানে দেখে একটু অবাক হলাম। বাই দ্য ওয়ে, শুনতে পেলাম আপনি নিজের হাতে রান্না করেছেন। না আসলে ম্যাম। আরে লজ্জা পাবার কিছু হয়নি, আপনারা দুজন কি ভালো বন্ধু? জি ম্যাম, কলিগও বলতে পারেন, আবার বন্ধুও। ওকে, আমি কি এখানে বসতে পারি? হোয়াই নট, প্লিজ জয়েন আস। শুভ, নীলা ও বৃষ্টি একসাথে বসে গল্প করতে করতে হাসি ঠাট্টার মধ্য দিয়ে খাবার খেতে লাগলো। নীলা শুভকে বারবার কেন যেন তার পরিবার সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। শুভ বিষয়টা নর্মালি নিলেও বৃষ্টির এই ব্যাপারটা মোটেও নর্মালি নেয়নি। নীলা বৃষ্টির থেকে শুভর সাথে কথা বলায় বেশি আগ্রহ প্রকাশ করলো, যেটা বৃষ্টির মোটেও পছন্দ হয়নি। খাবার খাওয়া শেষ করে যে যার মতো করে চলে যায় কাজে। সন্ধ্যার দিকে অফিস শেষ করে শুভ অফিসের নিচে আসে। শুভর সাথে বৃষ্টিও আছে। বৃষ্টি রিকশায় যাবে, কারণ অফিস থেকে বৃষ্টির বাসার দূরত্ব খুব বেশি না, তাই রিকশায় চলে যায় সে। শুভ বাসে যাবে, তাই আর অপেক্ষা না করে শুভ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। মিনিট 2 অপেক্ষা করার পরেও কেন বাস এলো না, কিন্তু আচমকা নীলার গাড়ি চলে আসলো শুভর সামনে। নীলা গাড়ির জানলা নামিয়ে শুভকে ডাকলো। বিষয়টা শুভর কাছে অপ্রত্যাশিত তো বটেই, অদ্ভুত তো লাগলোই। শুভ বাস স্ট্যান্ড থেকে নেমে নীলার গাড়ির দিকে এগিয়ে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মিস্টার, আমি আপনাকেই ডেকেছি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো ম্যাম, বাসের জন্য। বাসে যেতে হবে না, আমার গাড়িতে উঠে বসুন। ম্যাম, আমার এইসব বড় গাড়িতে চড়ে অভ্যেস নেই, আমি বাসেই ঠিক আছি। আপনার এই একটি সমস্যা, কারোর কোনো কথাই আপনার কানে যায় না। আমি বললাম তো, চলুন আমার সাথে। না ম্যাম, আমি কখনো অন্যের উপর ভর করে থাকতে চাই না। আমি নিজের কর্মের উপর বিশ্বাসী। একদিন আপনার মতো ঠিক এমন একটাই গাড়ি আমার হবে। শুভ আর নীলা নিজেদের মধ্যে কথা বলার মাঝখানেই শুভর বাস চলে আসলো। শুভ বড়লোক বাবার আদুরে দুলালির কথা শুনল না। নীলার প্রস্তাব প্রত্যাখ্যান করে শুভ নিজের যোগ্যতা অনুযায়ী বাসে করে নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়লো। শুভর বলা কথাগুলো হয়তো খুব কঠিন ছিল, কিন্তু তার বলা প্রতিটা কথাই নিজের ওপর আত্মবিশ্বাসী হওয়ার পরিচয় দিয়েছে। আর এটা দেখার পর নীলা খুবই ইমপ্রেস হয়ে যায়। নীলাও নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরে গেল। শুভ নিজের বাড়ি পৌঁছে কলিং বেল বাজানোর মিনিট 2 পর তার মা এসে দরজা খুলে দিল। শুভর মা দরজা খুলে দেওয়ার পর শুভ তার মাকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, মা, তোমার শরীর এখন কেমন? সবকিছু ঠিক আছে তো? খোকা, আমি একদম ঠিক আছি। তোর আজ বাড়িতে আসতে এত লেট হয়ে গেল কেন? আরে মা, আজ না অফিস থেকে বাসায় আসার সময় গাড়ি পাচ্ছিলাম না, তাই লেট হয়েছে। তুমি কি কিছু খেয়েছো? খেয়েছি। আমি তোকে দেখার পর কেন যেন নিজের বাবাকে
ভুলে যাচ্ছি, মনে হচ্ছে আমার বাবা আমার সামনে আছে। এত কেয়ার করিস কি করে? এই তো মাত্র বললে তোমার বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছ, আমি তো তোমার বাবাই। সো আমার মেয়ের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? পাগল ছিল আমার। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। একদম না, তোমার শরীর অসুস্থ, তুমি এখন বিছানায় বসে রেস্ট করবে। আমি ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যে এসে তোমার জন্য খাবার রেডি করছি। এই পাগল ছেলে সারাদিন বাইরে কাজ করার পর এখন আবার বাসায়। না না খোকা, আমি সুস্থ আছি। তুই আমার কথা বিশ্বাস করিস না কেন? আমি ঠিক আছে, আমি পারবো সব করতে। তুমি পারবে বললেই তো হলো না, আমি তো জানি তোমার কি অবস্থা। তুমি এখন বেশি কথা না বলে এখন বসে রেস্ট নাও, তোমার কোনো কথাই আমি শুনবো না। পাগল ছেলে, শোনো আমার কথা। শুভ বাবা, শোন আমার কথা। শুভ। শুভ দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এমন ছেলে আজকাল দেখা মেলে না। আজকালকার ছেলে মেয়েরা নিজের হাতে পানি নিয়ে পর্যন্ত খেতে চায় না, সেখানে শুভ নিজের মায়ের কেয়ার করছে। শুভর মা মনে মনে সবসময় নিজের ছেলের জন্য দোয়া করে। মায়ের দোয়া যে সন্তানের ওপর থাকে তার কখনো কোনো খারাপ হতে পারে না। শুভর কথা ভেবে তার মায়ের চোখের পাতা ভারী হয়ে গেল। 2 ফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল। এই চোখের জলের পেছনে কোনো কষ্ট নেই, এই চোখের জলের পেছনে আছে খুশি। নিজের সন্তানের এমন ভালোবাসা সবার কপালে জোটে না। শুভ নাস্তা রেডি করে নিজের মায়ের জন্য নিয়ে আসে। খাবার টেবিলে বসে মা ছেলে একসাথে খাবার খেয়ে মাকে ঔষধ দিয়ে শুভ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আবারও অফিসে আসে শুভ। শুভ অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করতে শুরু করলো। বৃষ্টি শুভকে কাজ করতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিস্টার শুভ, আপনি এত মন দিয়ে কাজ করছেন, আমি পাশে এসে বসলাম, একটা কথাও বললেন না, একবার তাকালেনও না আমার দিকে। ও সরি বৃষ্টি, আমি আসলে প্রজেক্ট কমপ্লিট করছি। আপনি তো জানেনই আমি কাজের প্রতি একটু বেশি সিনসিয়ার। সেটা তো রোজ দেখি। এমনভাবে কাজ করেন যেন এটা আপনার অফিস। আমার অফিস না হোক, তবে আমার কর্মস্থল তো। আমি চাই সব কাজে সেরাটা দিতে, যাতে করে আমি সব সময় সুনাম অর্জন করতে পারি। বাহ, আপনার কথাবার্তা তো সব কিছুই ভীষণ চমৎকার। হাতে নিজেও একটা অফিস দিলে আমার মনে হয় অনেক দূর যেতে পারবেন। সেসব কি আর আমার দ্বারা হবে? আমি তো চাকরি করেই অভ্যস্ত। নিজের বিজনেস করার স্বপ্ন কখনো আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের দেখা হাস্যকর। হয়েছে, আপনার সাথে কথাই আমি পেরে উঠবো না। শুভ বৃষ্টির সাথে আর কোনো কথা বলল না। বৃষ্টির সাথে কথা শেষ হতেই শুভর ডেস্কের সামনে পিয়ন চাচা চলে আসলো। পিয়ন চাচা চলে এসে শুভকে বলল, বাবা শুভ, তোমাকে নীলা মামুনি ডাকছে, এখনই যেতে বলেছে তোমায়। জি চাচা, আমার তো কাজ শেষ হয়নি এখনো। এখন গিয়ে কোনো লাভ হবে না, আমি কাজটা শেষ করে তারপর আসছি। বাবা কাজ নিয়ে না, তোমাকে অন্য কোনো ব্যাপারে হয়তো ডাকছে, তুমি চলো আমার সাথে। নীলা মামুনি অনেক রেগে আছে। হঠাৎ করে রেগে গেছে কেন? সেসব আমি জানি না, তোমাকে যেতে বলেছে, চলো বাবা। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। শুভ বুঝে উঠতে পারলো না যে হঠাৎ করে নীলা রেগে গেল কেন। গতকাল বাড়ি ফেরার পথে শুভকে নীলা অফার দিয়েছে যে তার সাথে যেতে, কিন্তু শুভ তো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই কারণেই কি নীলা রেগে আছে? শুভর ভীষণ ভয় করছে। বাসের মধ্যে নীলার সাথে প্রথম দেখা হবার পর যেমন রিয়েক্ট করেছেন তিনি, ঠিক তেমন যদি করে তবে তো হলো আজ শুভর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। শুভ ভয়ে ভয়ে নীলার কেবিনের সামনে আসতেই নীলা শুভকে চমকে দিল। শুভ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ নীলার কেবিনে আসতেই নীলা ভীষণ কর্কশ কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে খানিক চিৎকার করে বলে উঠল, অফিসটা কি আপনার বাবার প্রপার্টি? নীলার বলা এই কথার মানেটা শুভ বুঝতে পারল না। শুভ খানিক চমকে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলতে লাগলো, ম্যাম সরি, আমি কি কোনো ভুল করেছি? ও শাট আপ মিস্টার শুভ, আমার মুখে মুখে একদম তর্ক করবেন না, আমি এটা পছন্দ করি না। ম্যাম আমি তো সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন সেটাই আমি বুঝতে পারছি না। কাজ করতে এসে কিছুই বুঝতে পারছেন না? আহা গো, কি ন্যাকা কথা! ইচ্ছে করছে এখনই আপনাকে ফায়ার করতে। প্লিজ ম্যাম এমনটা করিয়েন না। আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে বলুন, আমি শুধরে নিচ্ছি। আচ্ছা, তার মানে আপনার কথা হলো আপনি
কোনো ভুল করেননি। আমি আপনাকে অযথা কথা শোনাচ্ছি, এটাই তো? ম্যাম, আমি এই কথা কখন বললাম? আমি তো বলেছি যদি আমার ভুল হয়ে থাকে তবে। শাট আপ! আর একটাও কথা না, ওখানেই দাঁড়িয়ে থাকুন। নীলার এই রীতিমতো শুভর সাথে মিসবিহেভ করছে। শুভ নিরুপায় বলে সবটাই নীরবে সহ্য করছে সে। শুভকে এমন করে দাঁড় করিয়ে রেখে নীলা চলে গেছে নিজের বসার জায়গায়। নীলার চোখ মুখ লাল হয়ে আছে, চোখের ভেতর রক্ত আভা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে সে প্রচন্ড রকম রেগে আছে। নীলার এই রাগ কমানোর কোনো উপায় শুভর জানা নেই। আজ শুভ কোনো অপরাধ না করেও নীলার ঝাড়ি খাচ্ছে শুধুমাত্র নিজের চাকরি বাঁচানোর জন্য। নীলা মিনিট এক বসে থাকার পর আবারও শুভর দিকে নিজের রক্তচক্ষু নিক্ষেপ করে শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, ওখানে সংসেজে দাঁড়িয়ে না থেকে এখানে আসুন আর আপনার ফাইল আমাকে দিন। ইয়েস ম্যাম। শুভ এখনো ফাইল কমপ্লিট করতে পারেনি, তার আগে নীলার ডাক পড়ে গেছে। শুভ ফাইলটা নীলার হাতে দিতে নীলা একে একে ফাইল চেক করতে লাগলো। নীলা ফাইলের মাঝে সম্পূর্ণ কাজ না দেখতে পেয়ে আরো বেশি রেগে গেল। নীলার টেবিলের ওপর থেকে কিছু একটা জিনিস শুভর দিকে ছুঁড়ে মারলো, আর সেটা শুভর কপালের উপর এসে পড়লো। শুভর কপালে এসে আঘাত করতেই শুভর কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। শুভ প্রচন্ড ব্যথা পেয়েছে নীলার ছোড়া ওই জিনিসের আঘাতে। শুভ নিজের কপাল চেপে ধরে নীলার দিকে ছলো ছলো নয়নে দৃষ্টিপাত করতেই নীলা শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, এই কাজ করেছিস ছোট লোকের বাচ্চা? অফিস আসিস কি প্রেম আলাপ করার জন্য নাকি কাজ করার জন্য? নীলা শুভর বাবাকে নিয়ে কথাটা বলার পর শুভ আর নিজেকে সামলাতে পারল না। শুভ এবার ভীষণ শক্ত গলায় নীলাকে উদ্দেশ্য করে বলল, আমি ভুল করলে সেটার জন্য আমাকে বলুন। আমার বাবাকে নিয়ে একটাও বাজে কথা না। কেন? তোর বাবাকে নিয়ে বললে কি হবে? বেশি কিছু হবে না, আমি শুধুমাত্র বলে যাব আপনি আমার বস আর আমি এখন আপনার চাকরি করছি। শুভর কথাটা শোনার পর নীলা আর কিছু বলল না। শুভর বাবাকে নিয়ে বলা কথাটা আসলে উচিত হয়নি নীলার, সেটা সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছে। নীলা চুপ হয়ে যেতেই শুভ নীলাকে আবারও বলতে লাগলো, আমি কারোর সাথে প্রেমালাপ করিনি ম্যাম, আমি কাজ করছিলাম। বৃষ্টি আমাকে রোজকার মতো প্রশ্ন করেছে কলিগদের সাথে কথা বলা যাবে না, এমন নিয়ম করা হয়েছে, সেটা আমি জানতাম না। আর এই ফাইল রেডি করার জন্য আমি দুপুর অবধি সময় পেয়েছিলাম, তাই আপনাকে সম্পূর্ণ কাজ দেখাতে পারিনি, সরি। শুভ এক হাতে নিজের কপাল চেপে ধরে অন্য হাতে ফাইলটা তুলে নিয়ে বসের কেবিন মানে নীলার কেবিন থেকে বেরিয়ে গেল। শুভর সমস্যার পূর্ণ ফায়দা সবাই নিচ্ছে। শুভকে যেমন করে পারছে তেমন করেই সবাই অপমান করে যাচ্ছে। শুভ নীরব, কারণ তার এখন জবাব দেওয়ার সময় না। কিন্তু তাই বলে শুভর বাবাকে নিয়ে অন্যকে বাজে কথা বলবে, এইসব শুভর সহ্য হয় না। শুভ নিজের ডেস্কে ফিরে আসতেই শুভর কপালের দিকে দৃষ্টি পড়ল বৃষ্টির। শুভর কপাল থেকে রক্ত বের হচ্ছে। এইটা দেখার পর বৃষ্টি ভীষণ বিচলিত হয়ে পড়ে শুভর দিকে দৌড়ে ছুটে আসে। বৃষ্টি শুভর কাছে এসে শুভর কপালে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলে, আরে আপনার কি হয়েছে? কপাল থেকে অনেকটা রক্ত বের হচ্ছে, ভেতরে কি এমন হয়েছে বলুন আমায়। আরে তেমন কিছু না, ওই একটু লেগে গিয়েছিল আর কি। লেগে গিয়েছিল মানে? আমাকে মিথ্যে কথা বলছেন আপনি, সত্যি করে বলুন কি হয়েছে। আহা, বললাম তো কিছু হয়নি। আপনি কাজ করুন, আমাকে একটু আমার মতো থাকতে দিন প্লিজ। শুভ নিজের চেয়ারে বসতেই বৃষ্টি শুভর মাথায় ব্যান্ডেজ বেঁধে দিল। শুভর মনের মাঝে নীলার বিপরীতে একটা নেগেটিভ ধারণার জন্ম হয়েছে। শুভ এতদিন জানতো ধনী আর গরিবের মাঝে কখনো ভালো সম্পর্ক হতে পারে না, আর আজ সেটার প্রমাণও হয়ে গেল। শুভ কপালে আঘাত নিয়ে অফিসের বাকি সময় কাজ করল। সন্ধ্যার দিকে শুভ অফিস থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি ফেরার পথে শুভ বাজার করা থেকে শুরু করে নিজের মায়ের জন্য ঔষধ সহ সবকিছু নিয়ে নিল। শুভ বাড়ি ফিরে কলিং বেল বাজাতেই শুভর মা এসে দরজা খুলে দিল। শুভর মা নিজের সন্তানের কপালে আঘাতের চিহ্ন দেখে বিচলিত হয়ে উঠল, যেমনটা সব বাবা মা হয়ে যায়। শুভকে জড়িয়ে ধরে তার মা কান্না করতে লাগলো। শুভ নিজের মাকে সান্ত্বনা দিতে দিতে বলল, আহা মা, তুমি এমন করে কান্না করছো কেন? একটু সামান্য আঘাত, সেরে যাবে, এটা নিয়ে কান্না করতে হয়? বাবা, তোর এই আঘাতটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য না। আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি জানি মা, কিন্তু কি করবো বলো, না দেখতে পেয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গেছে।
আমি খেয়াল করতে পারিনি। মায়ের মন কি আর সেসব বোঝে? তোর ব্যথায় যে মায়ের বুকটাও ব্যথিত হয় বাবা। পাগলি মা আমার। এখন সরো, আমি ফ্রেশ হয়ে নেই, তারপর আবার একটু কাজ আছে। তুমি গিয়ে রেস্ট করো, আর আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করে না, ঠিক আছে? শুভ নিজের মাকে মিথ্যা বলল, কারণ শুভ নিজের মাকে ভালো করেই জানে। শুভর মা যদি জানতো যে অফিসের বসের আঘাতে শুভর কপাল ফেটে গেছে, তবে এই অফিসে আর কখনো কাজ করতে দিতেন না তিনি। শুভ ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে যেতেই চমকে উঠল। শুভ ভীষণ রকম অবাক হয়ে গেল রান্নাঘরের অবস্থা দেখে। শুভর মা অসুস্থ, তিনি রান্নাঘরে এসে রান্না করতে পারবেন না। তবে এই রান্নাটা কে করলো? তাছাড়া বাজারটাই বা কে করলো? শুভ কিচেনে এসে দেখতে পেল যে সব কিছু রান্না করা আছে। শুভ অবাক হয়ে গিয়ে নিজের মাকে চিৎকার করে ডেকে বলল, মা, আজ রান্নাঘরের এমন অবস্থা কেন? তুমি কি রান্না করেছো? আমি বারণ করার পরেও তুমি এমনটা করলে কেন? শুভর চিৎকার শুনে শুভর মা কিচেনের দিকে এগিয়ে আসতে নিতেই শুভ নিজের মায়ের কাছে চলে যায়। শুভ নিজের মায়ের কাছে এসে দাঁড়াতেই শুভর মা শুভকে উদ্দেশ্য করে বলে, খোকা, আমি রান্না করিনি, অন্য কেউ করেছে। অন্য কেউ মানে কে করেছে মা? কাজের লোক রেখেছো নাকি? আরে না, তোদের অফিসে একটা মেয়ে চাকরি করে নাকি? ও এসে সব করে দিয়েছে। আমি বারণ করেছি, তারপরও করেছে। আমার অফিসের লোক মানে কে? সে নাম জিজ্ঞেস করেছো? আরে নাম তো জিজ্ঞাসা করা হয়নি। আমি তো ভেবেছি তোর কোনো বন্ধু হয়তো, তাই আর কোনো প্রশ্ন করিনি। এমন করে কোনো পরিচয় না জেনে যাকে তাকে আমাদের বাড়িতে ঢুকতে দিবে না। কার মনে কি আছে আল্লাহ জানে। বাড়িতে একা তুমি থাকো, কোনো বিপদ হয়ে গেলে তখন কি করবে? আমার আল্লাহ আমার সাথে আছে, আমার কোনো বিপদ কখনোই হতে পারে না। সেসব তো ঠিক আছে, কিন্তু মা, আমি বাড়িতে নেই, তোমার এসব মাথায় রাখতে হবে। বিপদ বলে কই আসবে না, সো আর কাউকে ঢুকতে দিবে না পরিচয় ছাড়া, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন আর তোর সিউডি না হয়ে চল খাবারটা খেয়ে নিই। চলো, তবে সবার আগে আমি খাবো, তারপর তুমি। শুভ নিজের মাকে নিয়ে খাবার খেতে চলে গেল। শুভ খাবারগুলো তো খাচ্ছে, কিন্তু বারবার শুভর মাথায় এটাই ঘুরছে যে আসলে কে এসেছে আর কেনই বা তাদের মা ছেলের জন্য খাবার রান্না করেছে। আসলে কে সে মানুষ? এমন কেউ তো নেই তার চেনা জানা। এমন কাজ করার মধ্যে একজন আছে অফিসে, আর সে হলো ব্রেস্টে। তবে কি ব্রেস্টে এসে গোপনে তার জন্য এমনটা করেছে? কিছুই বুঝতে পারছে না শুভ। শুভ খাবার শেষ করে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে আছে আর আপন মনে চিন্তা করছে আসলে কে এসেছিল। শুভর এমন সব ছাইপাশ চিন্তা করার মাঝেই শুভর ফোনটা ভীষণ শব্দ করে বেজে উঠল। শুভ ফোনের শব্দ পেতেই হকচকিয়ে বিছানা ছেড়ে উঠে ফোনটা হাতে নিল। শুভ ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল তার ফোনে বৃষ্টি কল করেছে। শুভ মুচকে হাসি দিয়ে ফোনটা পিক করতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে বলল, সরি শুভ, আপনি আজ আমার জন্য এত বড় আঘাত পেয়েছেন। আমি প্রিয় চাচার থেকে পরে সব শুনতে পেয়েছি। আরে ধুর, আপনিও না সেই ঘটনা নিয়ে পড়ে আছেন। আমি ওসবে কিছু মনে করিনি। আপনি কিছু মনে করুন আর না করুন, কথা হচ্ছে ওনার এত বড় সাহস কি করে হয় যে উনি আপনার উপরে আঘাত করতে পারে? আরে ছাড়ুন না সেসব। আমার মনে হয় উনি হয়তো রেগেছিলেন, তাই আমার উপর এমন করে রেগে গেছেন। এখানে ওনার একার দোষ নেই। আপনি শুধু মাত্র ওনার ভুলটাকে এড়িয়ে গিয়ে ওনাকে মহান করতে চেয়েছেন। আপনার জায়গায় আমি হলে কি যে হতো? আপনি কি এখন এসব বলার জন্য কল করেছেন, নাকি অন্য কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, তবে আপনি করে ডেকে তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। ও আচ্ছা, তাহলে কি করে বললেন? আপনি সব বলতে পারবেন, বলুন দেখি একটু। আপনি থেকে তুমি হওয়া যায় না? যাই তো। আচ্ছা বলো, কি হয়েছে? কেন কল করেছো? এই একটু কথা বলতে আর তোমার খোঁজ নিতে। এখন কেমন লাগছে তোমার সেসব জানতে? জি, আমি এখন একদম ঠিক আছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আর এত রাত করে কল দিয়ে কথা বললে ঘুমাবে কখন? সকালে তো আবার অফিস আছে। অফিস নিয়ে চাপ নাই, আমি সময় মতো চলে যেতে পারবো। শুভ বৃষ্টির সাথে বসে গল্প করতে থাকলো। শুভ মনে মনে ভাবছে বৃষ্টি এসেছে তার বাড়িতে, আর নিজের কথায় বারবার সেটা সামনে আনতে চাইছে। শুভ চাইলে বৃষ্টিকে সরাসরি প্রশ্ন করতে পারত, কিন্তু না, শুভ চাইছে বৃষ্টি নিজের ইচ্ছায় তাকে সবকিছু খুলে বলুক। রাতের অনেক কথা হবার পর বৃষ্টি ফোন রাখলো। পরদিন সকালে অফিসে এসে অয়ন নিচের ডেস্কে বসে কাজ করতে লাগলো। মন দিয়ে কাজ করছে,
আজ আর বৃষ্টির সাথে অফিসের ভেতর একটাও কথা শুভ বলেনি। শুভর কাজ করার মাঝেই আচমকা সবাই গুজুর ফুসুর করা শুরু করে দিয়েছে। শুভ এমন গুজুর ফুসুর শোনার পর কাজ অফ করে আশেপাশে তাকালো। বৃষ্টি শুভকে কাজ সেরে দিতে দেখে ফিসফিস করে বলতে লাগলো, এই শুভ, জানো আজ আমাদের বসের বার্থডে, আর আজ বিকেলে উনি পার্টিও রেখেছেন তার বাড়িতে। আমাদের সবাইকে যেতে বলেছে। মানে এসব কথা কখন বললো? আমি তো জানি না। কখন মানে? এখনই তো বললো। তুমি দেখোনি নীলা ম্যামকে? না তো, আমি তো আমার কাজেই ছিলাম। কাজের মধ্যে মানুষ থাকে, তাই বলে এমন করে হারিয়ে যায়? এটা তোমাকে দেখার পর আমি বুঝতে পারলাম। সরি, আসলে একটু বেশি মনে হয় সিরিয়াস হয়ে গিয়েছিলাম, তাই খেয়াল করতে পারিনি। যাই হোক, বাদ দাও। এখন বলো, তুমি কি যাবে? মানে উনি তো তোমাকে এত অপমান করেছে, তারপরও কি যাবে তুমি? কে অপমান করেছে? আমাদের ম্যাম নীলাই তো, সমস্যা নেই, আমি যাব। শুভ মুচকে একটা হাসি দিয়ে কাজ করে নিল। কাজ শেষ করে শুভ চলে যায় বসের চেম্বারে। বসের চেম্বারে শুভ প্রবেশ করতেই শুভ দেখতে পেল নীলা একটা শাড়ি পরে বসে আছে। নীলাকে শাড়িতে এই প্রথম শুভ দেখছে। এক মুহূর্তেই নীলার ওপর নিচের দৃষ্টি আটকে গেল শুভর। শুভ নিচের চোখ ফেরাতে পারছে না নীলার দিক থেকে। নারীর শাড়িতে সুন্দরী লাগে, এটা এতকাল অবধি শুনে এসেছে শুভ, কিন্তু আজ নিজের চোখে সেটা দেখতে পাচ্ছে। শুভ নীলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে একটা ঘোরের ভেতর হারিয়ে যায়। শুভকে দেখতে পেয়ে নীলা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভর কাছে এগিয়ে এলো। শুভর সেদিকে খেয়াল নেই। শুভ নীলাকে নিয়ে একটা ঘোরের মাঝে হারিয়ে গেছে। নীলা শুভকে উদ্দেশ্য করে আলতো কণ্ঠে বলল, হ্যালো, আপনি কি আমাকে নিয়ে ভাবছেন কিছু? নীলার কণ্ঠস্বর কানে আসতেই শুভর টনক নড়ে। শুভ খানিক কেঁপে উঠে নীলার চোখের দিকে দৃষ্টিপাত করে মুচকে হাসি দিয়ে বলল, সরি ম্যাম, আমি কাজ শেষ করেছি, এই নিন ফাইল, একটু চেক করে নিন। সে না হয় করব, কিন্তু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনার কি সময় হবে? আপনি আমার গার্লফ্রেন্ড না ম্যাম, আমি আপনার আন্ডারে কাজ করি। আমাকে আদেশ করতে পারেন, আমি আপনার আদেশ মানতে বাধ্য। সত্যি যদি তাই হয় তবে চলুন আমার সাথে। আজকের দিনটা আমার। সরি টু সে ম্যাম, আপনি ভুলে যাচ্ছেন আমি এই অফিসে আপনার আন্ডারে কাজ করি। বাইরে গিয়ে আড্ডা দেওয়ার মতো কেউ আমি না, আর আমার চাকরির সীমাবদ্ধতা এখানে, এই অফিসের বাহিরে না। শুভ যখন বলেছে নীলার সাথে কথা বলবে, নীলার অনুরোধ আদেশ হিসেবে নিবে, তখন নীলা ভীষণ খুশি হয়েছিল। নীলার চোখ মুখ খুশিতে চলচল করছিল। কিন্তু যেই মাত্র শুভ অফিসের বাইরে যেতে অস্বীকৃতি জানায়, তখন নীলার চোখে মুখে লেপ্টে থাকা খুশিটা নিমিষেই হাওয়া হয়ে যায়। আর সাথে সাথে নীলার মুখের উপর প্যাকাশে একটা ভাব চলে আসে। নীলা নিজের অফিসের কেবিনের ভেতর থাকা অন্য সবাইকে চলে যেতে বলল। নীলার আদেশে পর আর কেউ থাকলো না কেবিনে। এখন এই কেবিনে নীলা আর শুভ আছে। নীলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভকে উদ্দেশ্য করে শক্ত করায় বলল, আসুন বসে কথা বলি। জি প্লিজ। আচ্ছা, আমাকে একটা কথা সত্যি করে বলুন, আমার উপর আপনি কি এখনো রেগে আছেন? আপনার কি মনে হচ্ছে আপনার করা গতকালের ঘটনার জন্য আপনার উপর রেগে থাকা উচিত? অবশ্যই থাকার কথা। ইনফ্যাক্ট আমি গতকাল সারা রাত ঘুমাতে পারিনি, এই ভেবে যে আপনি না আবার চাকরি ছেড়ে দেন। নীলার এমন কথা শোনার পর শুভ অকাট হেসে ফেলল। নীলা শুভর ঠোঁটের উপর এমন হাসি দেখতে পেয়ে খানিক কৌতূহলী হয়ে যায়। শুভর এই রহস্যজনক হাসির কারণ নীলার কাছে ভীষণ অস্পষ্ট। নীলা চাতক পাখির ন্যায় শুভর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ হাসতে হাসতে নীলাকে বলল, সরি ম্যাম, আমার মা অসুস্থ। আমার এই চাকরিটা এই মুহূর্তে অনেক প্রয়োজন। যদি আমার সময় ঠিক থাকতো তবে কখনো আমি আপনার অপমান সহ্য করতাম না। আমাকে আপনি চেনেন না, আমার আত্মসম্মান আমার জীবনের থেকে বেশি দামি। ক্ষমা করে দিন আমায়, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আসলে ওই দিন আমার মাথাটা সত্যি অনেক খারাপ ছিল, তাই আপনার সাথে এমন একটা ঘটনা হয়ে গিয়েছে। ইটস ওকে, আমি ওসব ভুলে গেছি। আর আপনার ক্ষমা চাইতে হবে না। আমি চাকরি করি, আপনি আমার বস, আপনার রাগ দেখানোর রাইট আছে। সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনি? জি সত্যি ক্ষমা করে দিয়েছি ম্যাম। আপনি প্লিজ আমার কাছ থেকে আর ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না।
আচ্ছা, আমার মাথা গরম কেন ছিল সেটা জানতে চাইবেন না? হুম, আমি জানি আপনি কেন আমার সাথে অমন করেছেন, তাই আর কারণ জানতে আমি চাই না। এই মাথা গরমের মানে কি শুভ? মানে তো এটাই, আপনি পছন্দ করেন না কাজের সময় কথা বলা। সমস্যা নেই, আমি আর কারোর সাথে কাজের সময় কথা বলবো না। শুভর কথার বিপরীতে নীলা আর কিছু বলল না। নীলা মুচকি হাসি দিয়ে বসা থেকে উঠে পড়ল। শুভ নীলার সাথে সাথে উঠে পড়ল। নীলা শুভকে এবার বলল, বিকেলে আমার বাড়িতে পার্টি আছে, আপনি আসবেন এটুকুই আমি জানি। যদি না আসেন তবে খুব খারাপ হয়ে যাবে। আরে ম্যাম, এমন করে হুমকি দিবেন না প্লিজ। আমি আসবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন তবে আপনি যেতে পারেন, আমিও একটু বাইরে যাব। ইয়েস ম্যাম। শুভ নীলার কেবিন থেকে বেরিয়ে নিচের ডেস্কে গিয়ে বসল। আনমনে শুভ মুচকে মুচকে হাসছে। অফিসের রাকি ম্যামের এমন সুদর্শন রূপ যে মুগ্ধ করে ফেলেছে শুভকে, কিন্তু এটা তো কখনো সম্ভব নয়। বামুন হয়ে কখনো চাঁদকে ছোঁয়া যায় না। চাঁদকে ছুঁয়ে দেখতে হলে নিজেকে চাঁদের সমকক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে চাঁদকে শুধুমাত্র দূর থেকে অপলক দৃষ্টিতে দেখিয়ে যেতে হবে। তাকে ছুঁয়ে দেখার মতো ভাগ্য কখনো হবে না। শুভকে নিচের ডেস্কে বসে আপন মনে হাসতে দেখে শুভর কাঁধের ওপর আলতো করে নিচের হাত রেখে শুভকে উদ্দেশ্য করে উৎসুক কণ্ঠে বলে উঠল ব্রেস্টে, বসের কেবিন থেকে আসতেই জানাবের মুখে খুশির হাসি উকি দিচ্ছে কেন? না দিয়ে কি আর উপায় আছে? যখন কোনো মানুষ নিজের ভুল স্বীকার করে তখন আমার খুব ভালো লাগে। ভুল তো ভুলই হয়ে থাকে, সেটার গলাবাজি করে সঠিক করার চেষ্টা করাটা বোকামি। একদম তাই। এখন শোনো বৃষ্টি, আমি কাজ শেষ করে নেই, তুমিও কাজ করে নাও। বিকেলে আবার আমাদের যেতে হবে তো। অবশ্যই জানবো, আমি এক্ষুনি শেষ করছি। বিকেল 4টার দিকে শুভ আর বৃষ্টি একসাথে অফিস থেকে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। শুভ আর বৃষ্টি আজ পাশাপাশি বসেছে। তাদের দুজনের কারো মুখে কোনো কথা নেই। এক রিকশায় এমন পাশাপাশি কোনো নারীর পাশে কখনো বসা হয়নি শুভর। তাই শুভ আজ ভীষণ নার্ভাস। সারা শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে শুভর। শুভকে এমন করে ঘামতে দেখে বৃষ্টি আর নিজের হাসিকে থামাতে পারল না। বৃষ্টি খিলখিল করে হেসে ফেলল। বৃষ্টিকে হাসতে দেখে শুভ খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, এমন করে হাসছো কেন? কি হয়েছে? না না, কিছু না, এমনিতেই হাসছিলাম। বলবে নাকি আমি মাঝ পথেই নেমে যাব? উফ, তুমি না সত্যি বড্ড অদ্ভুত। সব কিছুতেই কেমন যেন করো, ভালো লাগে না একদম। তাহলে হেয়ালি না করে বলো, কেন হাসছো? আমি হাসছি কারণ তুমি আমার পাশে বসে তো আছো ঠিক, তবে অনেক বেশি নার্ভাস তুমি, এই কারণেই হাসছি। ওরে বজ্জাত মহিলা, আমার সাথে ফাইজলামি? দাঁড়াও। সারাটা পথ শুভ আর বৃষ্টি এমন করেই ফাইজলামো করে কাটালো। নীলার বাড়ি এসে বৃষ্টি আর শুভ রিক্সা থেকে নেমে পড়লো। তারপর বাড়ির ভেতর প্রবেশ করলো। নীলার বাড়িতে প্রবেশ করতেই শুভ আর বৃষ্টির চোখ চড়ক গাছ হয়ে গেছে। এত বড় আর এত সুন্দর বাড়ি শুভ তো স্বপ্নেও কল্পনা করে দেখেনি যে এত বড় আর সুন্দর দেখতেও বাড়ি হয়। শুভর চোখ বলিয়ে বলে পুরো বাড়িটা দেখে নিল। নীলা গেটের সামনে থেকে শুভকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে চলে আসলো শুভর কাছে। নীলা শুভর সামনে এসে দাঁড়িয়ে খানিক হাঁপাতে হাঁপাতে শুভকে বলল, আরে শুভ, চলে এসেছো? আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ও, বাট আমরা তো কোনো সেলিব্রিটি না ম্যাম, যে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আপনি আপনার মতো করে এনজয় করলেই তো পারতেন। আমার চোখে আপনি হলেন স্পেশাল আর সেলিব্রিটি একজন মানুষ। চলুন ভেতরে, আপনার জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। নীলার মুখ থেকে সারপ্রাইজের কথা শোনার পর শুভর কলিজা শুকিয়ে যায়। বড় লোকদের বাড়িতে একজন গরিব ছেলে, তারপর আবার সারপ্রাইজ। বড় লোকদের কাছে গরিবদের জন্য দেওয়া সারপ্রাইজ বলতে অপমান, অবহেলা আর ছোট করা ছাড়া আর কি বা হতে পারে। শুভ ভাবছে নীলা হয়তো সকলের সামনে তাকে অপমান করবে, তাকে ছোট করে কথা বলবে, আর বলাটাই তো স্বাভাবিক, কারণ গরিবদের কপালে এর থেকে ভালো আর কিছু তো কখনোই জোটেনি। শুভ খানিক ভয় তো পেয়েছে, তবে এইসব তার কাছে নতুন কিছু নয়। শুভ নীলার সাথে নীলাদের বাড়িতে প্রবেশ করতেই ভীষণ রকম চমকে উঠল। নীলার জন্মদিনের জন্য নিয়ে আসা অনেকের ঠিক পাশে নিজের মাকে দেখতে পেয়ে শুভর চমকে যাওয়াটাই তো স্বাভাবিক।
শুভ থ মেরে দাঁড়িয়ে থেকে নিজের মাকে দেখে আপন মনে ভাবতে লাগলো, আজ কি নীলার অপমানগুলো তার মাকেও সহ্য করতে হবে? নিজের মাকে অপমান করার কথাটা মনে আসতেই শুভর বুকের বাম পাঁজরে অদ্ভুত ব্যথা অনুভব হলো। শুভ কিছুতেই বুঝতে পারছে না তার মা এখানে কি করে এলো। শুভর মায়ের তো এখানে আসার কোনো কারণ নেই। কে নিয়ে এলো তার মাকে? শুভ ঠাই দিয়ে মনের মাঝে সৃষ্টি হওয়া হাজারটা প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ আপন মনে চিন্তা করার মাঝে নীলা মাইকে ঘোষণা দিয়ে দিল যে আজ আমার জন্মদিন। আজকের এই দিনে আমি আমার নতুন মায়ের সাথে আছি। জন্মের পর আমি নিজের মাকে হারিয়ে সব সময় একটা মায়ের শূন্যতা অনুভব করেছি। শুভ অবাক হয়ে যায়। শুভ নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল নীলা শুভর মাকে জড়িয়ে ধরেছে। শুভ বোকা দর্শকের মতোই সবকিছু পর্যবেক্ষণ করলো। এইখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করা যাবে না। শুভ কোনো মতে পার্টি শেষ করে নিজের মায়ের কাছে গিয়ে মায়ের কানে ফিস ফিস করে বলল, মা তুমি এখানে এসেছো কেন? আর নীলা ম্যাম তোমাকে তার মা বলছে কেন? খোকা, সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু এই মেয়েটার মা নেই। আমাকে মা বলে ডেকে যদি ওর মনটা ভালো হয় তবে ক্ষতি কি? মা তোমার চিন্তা ভাবনা দেখে সত্যি আমি অবাক না হয়ে পারি না। আজকের এই মেয়ে যদি আগামীকাল বলে তোমার বাড়ির বউ হবে, তখন কি করবে? তখন কি করব মানে? আমি তো ওকেই নিজের বাড়ির বউ করব। এই কথা আমি নীলাকেও তার বাবাকে দিয়ে দিয়েছি। ভেবেছি বাড়িতে গেলে তোকে বলবো। মায়ের কথাটা শুনেই শুভর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নীলা দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু তাই বলে যে নীলাকে নিজের বউ করতে হবে এমন তো আর না। শুভ নিজের মায়ের মুখে মুখে কখনো তর্ক করেনি। তার মা যেটা ভালো মনে করে সেটাই হবে, কিন্তু তাই বলে এমন একটা সিদ্ধান্ত উনি নিবে সেটা যেন শুভ মেনে নিতে পারছে না। শুভ নিজের মায়ের বলা কথাগুলো ভাবছে। ঠিক এমন সময় আচমকা শুভর পিঠের উপর আলতো করে নীলা নিচের হাত রেখে শুভকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলল, কি হলো মিস্টার শুভ? এমন করে এক ধ্যানে কি চিন্তা করছেন? আমি না সত্যি বুঝতে পারছি না যে আপনি এমন কেন করছেন। তাছাড়া আপনি কি নিজের পরিচয় ভুলে গেছেন? এসব করে কি শান্তি পাচ্ছেন আপনি? তোমাকে নিজের করে নেওয়ার থেকে বেশি শান্তি আর কিছুতেই নেই। আমি কখনো সেটা হতে দিব না। আপনি স্মার্ট, আপনার টাকা আছে, আপনি চাইলেই আমার মতো হাজার জনকে একদিনে কিনে নিজের গোলাম করে রাখতে পারেন, কিন্তু আমি বিক্রি হবার না। সব কিছুকে টাকা দিয়ে পরিমাপ করো কেন? টাকা, মান সম্মান, সম্পদ এইসব কিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। ভালোবাসা হয়তো সকল কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমার কাছে ভালোবাসার নাম অর্থের বিনিময়। যার কাছে যত বেশি অর্থ তার কাছে তত বেশি ভালোবাসা। তোমার এই ধারণার পরিবর্তন খুব দ্রুত হবে, মিলিয়ে নিও। নীলা নিজের কথাটা শেষ করে শুভর সামনে থেকে হনহন করে চলে যায়। শুভর একটা অতীত আছে। অতীতে শুভ কাউকে মন দিয়ে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসার মাঝে যখন অর্থ আর যোগ্যতা চলে আসলো, ঠিক তখন শুভ নিজের হাত গুটিয়ে নেয়। হাত গুটিয়ে বলতে শুভর তখন সেই যোগ্যতা ছিল না যে কারো ভালোবাসা তার কপালে জুটবে। শুভ সেই দিন এই সমাজকে ভালো করেই চিনতে পেরেছে। তারপর থেকে কাউকে ভালোবাসার কথা শুভ নিজের জীবন থেকে মুছে ফেলে। শুভ নিজের মতো একা থাকতেই পছন্দ করতে শুরু করে, আর টাকা ইনকাম করাটা শুভর অন্যতম নেশা হয়ে যায়। শুভ নিজের অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর পার্টিতে জয়েন করল। শুভ পার্টিতে শুধুমাত্র জুস খাচ্ছে। একা একা বসে জুস খেতে খেতে সকলের হাসি খুশি মুখ দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুভ এমন করে নিজের সুখ খুঁজতে থাকলো। কিছু সময় কেটে যাওয়ার পর শুভ পাশে চলতে চলতে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি শুভর পাশে বসে শুভকে উদ্দেশ্য করে নিঃশব্দ কণ্ঠে বলল, এই শুভ, তুই এখানে বসে আছিস কেন? আমার কথা কি ভুলে গেছিস? হোয়াট? এই বৃষ্টি কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর আমাকে তুই করে বলছেই বা কেন? কেন বলতে পারবো না? ও হ্যাঁ, এখন তো তুমি আমাদের এমডিকে বিয়ে করে অফিসের বস হয়ে যাবি। আমাকে বিয়ে করলে তো কিছুই পাবি না, তাই না? এই কারণে আমার ভালোবাসাকে পাত্তা দিলি না, তাই না? সব জানি আমি। বৃষ্টি, নিজেকে সংযত করো প্লিজ। এমন করে কথা আমার সাথে বলতে পারো না তুমি। তাছাড়া এত নেশাই কেন করেছো? তোমাকে নেশা করতে কে বলেছে?
আমি কি বাচ্চা নাকি যে আমাকে কেউ কিছু বলবে আর আমি তা শুনে চলবো? আমি নিজের ইচ্ছায় ড্রিল করছি, আর করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আরও গিয়ে খাও। আমাকে বিরক্ত করো না প্লিজ। ও, আমি এখন কথা বললে সেটা বিরক্তিকর হয়ে যায়? তুমি এসব বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি আর সেটা এখন বিরক্তিকর কারণ? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চলো, আমি এখন তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, আমাকে কোথাও পৌঁছে দিতে হবে না। আমি আমার মতো থাকবো, আমার প্রয়োজন নেই কারো সাহায্য। বুঝতে পেরেছি, চলো এখন। শুভ বৃষ্টিকে ধরে কোনো মতে এখান থেকে পেট করে নিয়ে যাচ্ছে। বৃষ্টি প্রচন্ড নেশা করে আছে, যে কারণে বৃষ্টি ঠিক মতো হাঁটতেও পারছে না। শুভ এমন অবস্থায় একটি মেয়েকে একা ছাড়তে পারে না। যদি পথে কোনো রকম বিপদ হয়ে যায় তখন নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে সে। শুভ বৃষ্টিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলে যায় পার্কিং হলের বাইরে। শুভ বৃষ্টিকে সামলাতে চেষ্টা করছে আর বৃষ্টি বারবার শুভকে ভালোবাসি ভালোবাসি বলছে। পার্টিতে থাকা সবাই শুভ আর বৃষ্টির দিকে তাকিয়ে আছে। শুভর তাতে কিছুই যায় আসে না। শুভ যেটা করছে সেটা তার কাছে ঠিক, এর বাইরে আর কিছুই না। শুভ বৃষ্টিকে গাড়িতে তুলে নিয়ে নিজেও বৃষ্টির পাশে বসল। বৃষ্টির মাথাটা শুভর বুকের সাথে লেপ্টে আছে। বৃষ্টি নীরব হয়ে গিয়ে শুভর বুকের সাথে নিজের মাথাটা চেপে ধরে শান্তি নিচ্ছে। ভালোবাসা প্রিয় মানুষটির বুকের সাথে লেপ্টে থাকার মতো সুখের আর কিছুই নেই। শুভ বৃষ্টিকে একবারও নিজের থেকে আলাদা করছে না, ধরে আছে নিজের বুকের সাথে। বেশ কিছু সময় এমন করে চলার পর বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, সত্যি তুমি আমাকে কখনো ভালোবাসবে না? বৃষ্টি, একটু কন্ট্রোল করো নিজেকে। আমি তোমাকে নিয়ে কখনো অন্য কিছু চিন্তা করে দেখিনি। আমি তোমাকে নিজের বন্ধু মনে করি, এর থেকে বেশি কিছু না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আমি সব কিছু বুঝতে পারছি, তুমি নিজেই বুঝতে চাইছো না। নিজে একটু বোঝার চেষ্টা করো আর একটু কন্ট্রোল করো নিজেকে প্লিজ। শুভ বৃষ্টিকে কোনো মতে সামলে নিয়ে বৃষ্টির বাড়িতে বৃষ্টিকে পৌঁছে দিল। অতঃপর তার বাড়িতে তাকে রেখে চলে যায় নিজের বাড়িতে। শুভর বাড়ি ফিরতে একটু লেট হয়ে যায়। শুভ বাড়িতে আসতেই সোজা চলে যায় নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে শুভ। পার্টিতে গিয়ে খাবার খেয়ে নিয়েছে তারা, তাই রাতে আর আলাদা করে রান্না করতে হয়নি। সকালবেলা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শুভ। শুভ অফিসের জন্য বেরিয়ে যাবে, ঠিক এমন সময় শুভর মা শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, খোকা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। বলো মা, কি কথা? নীলাকে নিয়ে তোর সমস্যা কি? আমি তো বুঝতে পারছি না। মেয়েটা দেখতে ভালো, পরিবার ভালো, আর কি চাই? মা, আমি কারোর অধীনস্থ হয়ে থাকতে পারবো না। আমি আমার মতো থাকতে বেশি পছন্দ করি। টাকা দিয়ে আমাকে ক্রয় করা যাবে না মা। কেউ তো তোকে টাকা দিয়ে কিনতে চাইছে না। তোকে নীলা ভালোবাসে, আর কাউকে ভালোবেসে কারোর বাড়িতে আসতে চাওয়া কি পাপ? পাপ নয়, কিন্তু তার আচার আচরণ আমার পছন্দ না। সো আমি পারবো না তাকে বিয়ে করতে। তুমি কথা দিয়েছো তাদের, তুই সেই কথা ফিরিয়ে নাও। আমি কখনো কথা ফিরিয়ে নেই না। আমিও দেখি কি করে তুই ওকে বিয়ে না করিস। মায়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। শুভ অফিসের জন্য বেরিয়ে গিয়ে অফিসে চলে আসলো। শুভ অফিসে এসে নিজের ডেস্কে বসতেই নীলা কোথা থেকে যেন এসে শুভকে উদ্দেশ্য করে বলল, তোমার কাজ করতে হবে না, এক্ষুনি আমার কেবিনে এসো। সরি ম্যাম, আমি আপনার কথার মানে বুঝতে পারলাম না। মানে না বোঝার মতো তো কোনো কথা আমি তোমাকে বলিনি। তোমাকে শুধুমাত্র বলেছি আর সাথে আমার কেবিনে চলো, কথা আছে তোমার সাথে। আচ্ছা ম্যাম, আপনি যান, আমি আসছি। নীলা আজও রেগে আছে। শুভ বেশ বুঝতে পারছে যে নীলার কেবিনে গেলে তার সাথে কি হবে। এটা আর নতুন কিছু না। শুভর উপর আঘাত করতে নীলার দুবার ভাবতে হয় না। শুভ আর কিছু ভাবতো না। যেখানে অপমানিত হতেই হবে সেখানে এত চিন্তা করার কিচ্ছু নেই। শুভ নিজের অফিসের ফাইল হাতে নিয়ে নীলার কেবিনে চলে গেল। নীলার কেবিনের সামনে আসতেই শুভ নীলার থেকে কেবিনে প্রবেশ করার অনুমতি চাইল। নীলা অনুমতি দিয়ে শুভর দিকে এগিয়ে এসে রক্তচক্ষু চাহনি শুভর দিকে নিক্ষেপ করল। শুভর দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ম্যাম, আপনি আমার দিকে এমন করে তাকাচ্ছেন কেন? কেন তাকাচ্ছি সেটা কি এখনো বুঝতে পারছো না?
কেন তুমি আমার সাথে এমন করো? আমি আপনার সাথে কি করেছি ম্যাম? আমি তো কিছু করিনি। কিছু করনি তো? এসব কি? ওই মেয়ের সাথে তোমার এত ঢলাঢলি কেন? আমি এসব পছন্দ করি না। সেসব জানার পরেও কেন এমন করো? দেখুন ম্যাম, নিজের মানসিকতা পরিবর্তন করুন। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আমি কারোর সাথে পার্সোনাল কোনো রিলেশন করিনি। আমি সাহায্য করেছি তাকে, আর কিছুই না। তোমাকে সাহায্য কেন করতে হলো? আর কেউ কি ছিল না সাহায্য করার জন্য? সব কিছুতে তোমাকে যেতে হবে কেন? কারণ উনি ড্রিঙ্ক করেছিল। আজ ওনার জায়গায় আপনি থাকলেও আমি ঠিক এটাই করতাম। ও আচ্ছা, তার মানে আমাকে এখন তোমার ছোঁয়া পেতে হলে ড্রিঙ্ক করতে হবে? সেসব আমি বলিনি। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এখানে কাজ করতে এসেছি। কাজের কথা বলুন, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার সময় এখন না। ইচ্ছে করছে এখন তোমার গায়ের উপর একটা থাপ্পড় বসিয়ে দিতে। নারী কখনো নিজের ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে পারে না, এটা বোঝো তুমি? বেশ বুঝি। সো কল্ড ভালোবাসা যাকে বলে, টাকার কাছে বিক্রি হয়ে আজকালকার ভালোবাসা। আপনি তো সেই ভালোবাসার কথা বলছেন, তাই না ম্যাম? শাট আপ! সকলকে এক পাল্লায় পরিমাপ করার চেষ্টা করবেন না। সবাই এক হয় না। আমি নীলা, আমি ভালোবাসার মান রাখতে জানি। আর আমি শুভ। ভালোবাসার আসল মানেটা আমি খুব ভালো করে জানি। সো আমার সাথে তর্ক করবেন না এই বিষয়ে। শুভ শুভ শুভ, তুই আমার কোনো কথা কেন বুঝতে পারিস না? আজ তোর কারণে বৃষ্টির চাকরি গেছে, আর কখনো বৃষ্টি আসবে না আমাদের অফিসে, শুধু তোর জন্য। পুরো অফিসকে বাদ দিতেই পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালোবাসা যেটাকে বলছেন সেটার মধ্যে বিশ্বাস থাকা আবশ্যক। আপনি বারবার প্রমাণ করছেন আপনার বিশ্বাস কতটা আমার উপর আছে। বিশ্বাস তোমাকে আমি করি, কিন্তু ভয় হয় বড্ড। কি করব বলো? টাকায় লোভী অনেক লোক দেখেছি। একজন লোক চাই ভালোবাসার মতো, টাকা নয় শুভ। আমি নিজের জীবনটা দিতে চাই তোমায়, টাকা নয়। নীলা কথাটা শেষ করতে কান্না করতে লাগলো। নীলা অনেক রাগী একটা মেয়ে। বিজনেস করাটা নীলার পেশা ঠিক। এই বিজনেসের তরুণ নীলার সাথে অনেকের পরিচয় হয়। নীলার সাথে পরিচয় হয়েছে এমন হাজার লোকের মাঝে কখনো নীলা তার জন্য কারো মাঝে কোনো ভালোবাসা দেখতে পায়নি। নীলা জানে শুভ তার জন্য বেস্ট, তাই তো নীলা শুভকে আপন করে নিতে অনেক চেষ্টা করছে। নীলার মনের বাহিরে প্রচন্ড রাগ, কিন্তু মনটা খুব নরম। সেটা নীলার চোখে জল স্পষ্টভাবে প্রমাণ করছে। নীলা কান্না করতেই থাকলো। নীলার এমন হাউমাউ করে কান্না করাটা দেখে শুভর মনটাও বিচলিত হয়ে পড়লো। শুভ নীলাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। নীলা নিজের মতো করে কান্না করেই চলেছে। নীলা হাঁটু গেড়ে বসে পড়ে কান্না করতে করতে শুভকে উদ্দেশ্য করে বলছে, ভালোবাসি শুভ, তোমাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে একা করে দিও না, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন ম্যাম, আপনি শান্ত হয়ে যান। আমার থেকে ভালো কাউকে আপনি পেয়ে যাবেন। না, আমার চাই না। তোমার থেকে ভালো কাউকে আমি চাই না, আমি তোমাকে চাই। প্লিজ আমাকে ছেড়ে দিও না, আমাকে একটু ভালোবাসা দিও প্লিজ। সত্যি আমি বুঝতে পারছি না যে আপনাকে কি বলবো। আমার মনে হচ্ছে আমার এখন উচিত আপনাকে নিজের করে নেওয়া। সত্যি নাকি আমার চোখের জল দেখে আমাকে দয়া করছো? আপনাকে দয়া করব আমি? আমার মতো একজন সাধারণ মানুষ কখনো কাউকে দয়া করতে পারে না, বরং আপনাদের থেকে আমাদের মতো লোকের দয়া নিতে হয়। এটা আমার ভালোবাসা শুভ, কোনো দয়া না। সেটা সামনে বোঝা যাবে। এখন চোখের পানি মুছে ফেলুন। আমি চাই না আমার স্ত্রীর চোখে জল থাকুক। পাগল, তোকে আমি দেখে নিব।